বলার নেই, মলয়দা পল্লবিতান আমরা বন্ধু দল পাশাপাশি থাকি, একসঙ্গে নাটক করি। এটাই তো আয়োজন খুব ভালো, এত রাতে এত দর্শক, এখানকার যে পরিষেবা, এই যে তোমাদের মতো যে ছেলে মেয়েরা আছে তারা যথেষ্ট খেয়াল রেখেছে, সত্যি ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। এবং চাই এরকম ভালো ভালো নাটক, অনেক রাত হয়ে গেছে তো, একটু আগে হলে আরও বেশি দর্শক ভালো লাগবে। আয়োজন ভালো, পরিবেশ ভালো, পারিপার্শ্বিক পরিবেশও ভালো, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। কি হলো, এত দুঃখ কিসে? মুখে হাসি নেই কেন? এত কিছুর পরেও তুমি আমার মুখে হাসি হাসি করছো? ওহো উষা, দেখো আজ প্রায় 2 মাস হয়ে গেল ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এখনো যদি তুমি নিজেকে স্বাভাবিক করতে না পারো তাহলে আইডেন্টিফাই। দেখো উষা, এই যে 498 এটাকে মেয়েরা যে কতভাবে মিস ইউজ করে সেটা তোমারও জানো না। আর এক্ষেত্রে ঠিক একই ভাষা ছাপতে চাইছি। আমার কবিতা? তা কোন কবিতাগুলো? তোমার ওই কবিতাগুলো আর কি যে, ও মনে পড়েছে মনে পড়েছে, ফুলের মতো সুন্দর, কন্যা তুমি, ও শিশুর হাসি, এইসব কবিতা। শোনো, তুমি এক কাজ করো, এই কবিতাগুলো একটা খাতায় লিখে আমাকে দিয়ে দাও, আমি শান্তিলাল এসো। রাত্রি, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না। খুব ভালো, খুব ভালো। এই, আমি একটু রুমে গেলাম, আমার জন্য একটা কফি পাঠিয়ে দিও তো, ভীষণ হয়েছে। ঠিক আছে। এই রাত্রি, তুমি কফি খাবে? কফি হলে মন্দ হয় না। ছাত্ররা চলে গেলে? আচ্ছা, আপনি কি আপনার কিছু কবিতা ওই শান্তিলাল বাবুকে পড়তে দিয়েছিলেন? না, আমি তো ওনাকে কোনো কবিতা পড়তে দিইনি। সে কি? তাহলে উনি আপনার কবিতাগুলো পড়লেন কিভাবে? সেটা তো জানি না, কিন্তু তোমার আঙ্কেল তো। হ্যাঁ, কি হলো, হাসছো কেন? না কিছু না। বলছি ম্যাডাম, আপনার কবিতার খাতাটা একটু দেখতে পারি? আমার সব কবিতার খাতাই তো তুমি দেখেছো, তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? আমি যে তো তারপর একদিন শহরের এক কোণে অন্ধকার নির্জনে একলা একটি মেয়েকে পেয়ে বন্ধুরা মিলেছে। সেদিন কিন্তু নির্মম আমি ক্ষমা করিনি তোকে, লজ্জার ঘেন্না মাখানো চোখে, কারণ আমিও যে এক মেয়ে, নই শুধু তোর মা। এভাবেই খোকা একটু একটু করে আমার থেকে দূরে। কিন্তু ঘরের বিদ্রোহটা যদি মাথা চাড়া দিয়ে ওঠে, সেটা কি আপনার স্বামীর জন্য বা আপনাদের ছেলে সূর্যবাবুর জন্য ভালো হবে? ম্যাডাম, কি জানেন তো, বুদ্ধিমান মানুষেরা তাদের বিরুদ্ধে গজিয়ে ওঠা প্রতিবাদের মুখগুলোকে জোর করে বন্ধ করে দেন না। তারা কি করে জানেন? ওই প্রতিবাদী মনগুলোর মধ্যে ঢুকে পড়ে প্রতিবাদের লক্ষ্যটাকেই পুরো এলোমেলো করে দেয়, মনের ধারণাটাকেই সম্পূর্ণরূপে বদলে ফেলে, সেটা নানান উপায়। আর আপনার স্বামী যে একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ, সে বিষয়ে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। অসাধারণ। দাদা, একটা জিনিস বুঝলাম না তো, আজ বৃহস্পতিবার, আপনাদের ঘরে লক্ষ্মী পুজো, আজ কিনা বাড়িতে খাসি হলো। কি করবো বলো, তুমি তো ভাই বেছে বেছে বৃহস্পতিবার দিনই দাদার বাড়িতে। মানুষের মঙ্গলের জন্য যেখানে স্বয়ং মা লক্ষ্মী নিজেকে ফ্লেক্সিবল করে তুলেছে, নিজের উপরে রাগ করা বা না করাকে মানুষের কন্ট্রোলের উপরে ছেড়ে দিতে পেরেছেন, সেখানে আমি আপনি কে পবিত্রদা? বিজু, আরে বিজয়, ও একটা খুব ভালো নাটক লিখেছে, বুঝলে পবিত্র। আমি 2-1 লাইন পড়েছি, ভাই গরিব মানুষ টানুষদের নিয়ে লেখা আছে। তা তুমি তো তোমার দলকে দিয়ে ভালো একটা নাটক করলে, পেপারে রিভিউ বেরিয়েছে দেখলাম। তুমি বিজনের লেখা একটা স্ক্রিপ্ট দেখতে পারো। সে তো ভালো কথা। এই বিজন, তোমার লেখা দুই একটা স্ক্রিপ্ট আমাকে দিও। তোরা সংগ্রামের জন্য প্রস্তুত হতে পারে, কিন্তু তাতে আপনাদের লাভ। পবিত্রদা, আমরা নাটক লিখি, নাটক করি গরিব মানুষদের জন্য, কিন্তু সেগুলো তাদের হৃদয়কে স্পর্শ করে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। না না, এত সাংকেতিক, এত প্রতীকী কেন? মানুষগুলোকে একটু নিজের মতো করে ভাবতে দিন না। হ্যাঁ, তোমার সব কথাই না হয় মেনে নিলাম বিজন, কিন্তু তোমার মত অনুযায়ী চলতে গেলে তো ঘরে মুন্ডক হয়ে বসে থাকতে হয়। বিদেশকে জানা, বিদেশের শিল্প সাহিত্যকে সম্মান দেওয়া,
এসবের কোনো প্রচন্ড কাজ কেন করলো বলুন তো? সূর্য কোনো জঘন্য কাজ করেনি, এটাই হলো সত্যি। আপনি জোর গলায় বললেই তো আর সত্যিটাকে মিথ্যে করতে পারবেন না। সেটা যাতে আমি করতে পারি সেই জন্য তো তোমাকে। আচ্ছা আচ্ছা পবিত্র, তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তুমি তোমার কলেজে তহবিল তছরূপে বিস্তৃতভাবে ভেসে গেছিলে। তখন কিন্তু আমি তোমাকে না দেখো, আসলে এই বিপদের দিনে আমাদের একটু পাশাপাশি থাকা দরকার। আর তাছাড়া আমাদের মধ্যে বলে দিয়েছি তুমি তোমার শালাকে বলে পুলিশের সাথে কথা বলে সূর্যর এগেনস্টে কেসটা একটু লাইট। আরে বাবা, ও যখন আমাকে সহ্য করতে পারে না তখন আসে কেন আমার রুমে? সূর্য, এখন তোমাকে কয়েকটা দিন একটু গলা নামিয়ে কথা বলতে হবে বাবা। কেন? যে কেউ এসে আমাকে আরেকটা একটা জ্ঞান দিয়ে যাবে, আমি সেটা সহ্য করবো? হ্যাঁ সহ্য করবে, এখন তোমাকে সহ্য করতেই হবে। সূর্য, সূর্য, পবিত্র বাবু যেটা বলছেন সেটা তোমার ভালোর জন্যই বলছেন। উনি কিন্তু তোমার ভালোই চান। এতদিন তো আমার ভালো তুমি বুঝে এসছো বাবা, তাহলে আজ হঠাৎ নতুন করে পবিত্র বাবু? সূর্য, তুমি তোমার সীমারেখা পার করে এতটাই লাগাম ছাড়া হয়ে পড়েছো যে তোমার ভালো থাকার দায়িত্ব তোমার বাবা আর একা নিতে পারছেন না, আমাদেরও প্রয়োজন হয়ে পড়ছে। আর তাই আমরা ভাবছি আল ফ্যাশনের জামা কাপড়, কানে দুল এগুলো এবার বদলে ফেলো বাবা। কেন? বড্ড ছেলে মানুষ তুমি। আচ্ছা, আমরা কাজটা কার জন্য করছি? তোমার জন্য। তো তোমার কিছু ছোট ছোট চেঞ্জেসে আমাদের যদি একটু উপকার হয় আর তোমার একটু বেশি উপকার হয়, তাহলে তুমি কি সেটা করবে না? কানে দুল খুলে পাট পাট করে চুল আসলে নিবার গুড বয় হয়ে যাবে। আর যদি এটা জামিন যোগ্য, তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে সেই দিন ওই মেয়েটির কন্যাটা তোমার এক বন্ধুর আংটিতে। খুব ধরেছে, ওষুধ দেবো? না না, ওষুধ লাগবে না। ঝাড়ো রাখবি? আমি না কবিতাটা কমপ্লিট করে ফেলেছি। জানি, আর আমি লুকিয়ে পড়েও ফেলেছি। আর শুধু পড়েই ফেলিনি, শোনো না রাখবি, যে কথাটা তোমাকে বলতেই না, আমার ভাগ্নির একটা কবিতার কম্পিটিশন আছে, বুঝলে? তা তোমাকে না একটা কবিতা চয়েস করে দিতে হবে। আমি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাচ্ছি, তুমি কিছু অনেক পড়েছে। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছে। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ ও রশ্মি, দু হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ে নুপুরে নেচে উঠবে রণধুন্ধুবি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘা প্রভঙ্গরাং মুক্তকে সিংচতুর্ভুজ কালিকাং দক্ষিণাং পূর্ণমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতন আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশের মণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আসলে কি জানেন তো, আপনাকে আর আমাকে আলাদা করে দিতে পারলেই তো ওদের মস্ত বড় লাভ। লাভ? কি লাভ? প্রচুর লাভ ম্যাডাম, প্রচুর লাভ। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, প্লিজ কিছু মনে করবেন না। দেখুন, আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই হচ্ছে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, যারা তাদের সংসারের বাইরে পা রাখে না বা রাখতে সাহস পায় না। আমাদের দেশে একদল মানুষ আছে, যখন এইসব মেয়েদের নিয়ে বিপদে পড়ে তখন অশিক্ষিত গাইয়া মেয়ে ছেলেদের বুদ্ধি বলে নিজেদের দোষটাকে আড়াল করার মোদ্দা কথা হলো যেভাবেই হোক নিজেদের দোষটাকে আড়াল করতেই হবে। কিন্তু একটু ভেবে দেখবেন, আপনার বাবার কন্যা দেয়, তারপর বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছেন, যত্ন সহকারে শ্বশুর শাশুড়ি সেবা করেছেন, উপোস করে স্বামীর জন্য শিবরাত্রি করেছেন, ছেলের জন্য নিঃষষ্ঠী করেছেন, আবার গোটা সংসারের মঙ্গলের জন্য মঙ্গলচণ্ডীও বোধহয় করেছেন। ম্যাডাম, যাদের জন্য আপনি এত কিছু করছেন তারা একটা দিনও আপনার খুশির কথা ভেবে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন পর্যন্ত করেছে। জামাই ষষ্ঠী তো আছে, বউ ষষ্ঠী, ভাই ফোঁটা তো আছে, বোন ফোঁটা। আসলে নারী জাতি না, আর সত্যিই তো নারী জাতির
আচ্ছা আপনি আমাকে দেখে কি আপনার একবারও মনে হয় যে আমি আপনারই মতো অন্য একটা মেয়ের সাথে অসভ্যতা করতে পারি? কেন বলুন তো? মনে না হওয়ার তো কোনো কারণ নেই। না, আপনাকে দেখে তো আর ছেলে মানুষ বলে মনে হয় না। বেশ তো আদ্দামরা হয়েছেন। কি আড্ডা? কি দেখেছিস তুই আমার অপরাধে? কি দেখেছিস তুই আমার অপরাধে? সূর্য ছেড়ে দে রাত্রিকে। ছাড়বো এই শালিকে। সূর্য ছেড়ে দে রাত্রিকে। সূর্য রাত্রির গায়ে ছি ছি, ছি। ও, এই জন্য তোমরা নিশ্চয়ই সূর্যকে দায়ী করছো। কি? তখন ক্লাস 2 এ পড়ে। একদিন ওকে স্কুলে পাঠিয়েছি। স্কুল শেষে স্কুল বাসটা ফিরে চলে গেল। ও আর ফিরল না। ও আর ফিরল না। আমি পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলাম। কোথাও পেলাম না আমার মেয়েটাকে। দুদিন পর ওর এই স্কুলের পেছনে একটা নালার মধ্যে খুব কষ্ট পেয়েছিল আমার মেয়েটা। খুব কষ্ট পেয়েছিল। কত বার আমার মা বলে ডেকেছিল।